এই চ্যাপ্টারটা যেটা কভার করবে সেটা হচ্ছে যে আমরা ওয়্যারহাউসের লোকেশনটাকে যখন নির্বাচন করতে চাই, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস উই লুক অ্যাট, মানে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অর অ্যাসপেক্টস যেগুলোকে আমরা দেখার চেষ্টা করি। আপনার বাসা যখন যেহেতু রেন্ট করার চিন্তা করেন অথবা অ্যাপার্টমেন্ট কেনার চিন্তা করেন, তখন ইউ অলসো লুক ইনটু কাপল অফ ম্যাটার্স বা কনসিডারেশন। বাসা সুপারমার্কেটের কত কাছে, রাস্তা ব্রড আছে কিনা, যে এরিয়াতে আছেন সেখানে ডাইরেক্ট গ্যাসের কানেকশন আছে কিনা, পানির এই অবস্থা কিরকম, ইলেকট্রিসিটি, সো সিকিউরিটির অবস্থা, হ্যাঁ, সো অ্যান্ড সো ফোর্থ। তো ইউ লুক ইনটু মাল্টিপল ফ্যাক্টরস when you আপনার পিক এ লোকেশন ফর ইউর হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট। সেম ভাবে আমরা যেহেতু ওয়্যারহাউসের কথা চিন্তা করে থাকি যে আমরা কোথায় নির্বাচন করতে চাই, এটা শুধু ওয়্যারহাউসের এর সাথে চিন্তা করলে হবে না। ওয়্যারহাউসের কথা বলেন, ফ্যাক্টরির কথা বলেন, এইসব নির্বাচন করার সময় আমরা বেশ কিছু ক্রাইটেরিয়া অথবা ফ্যাক্টরস গুলোকে কনসিডার করি। তো আমরা সেগুলোকে আজকে একটু দেখার চেষ্টা করব। আমরা এখানে অনেক জায়গাতে আপনি 12টা 13টা পর্যন্ত দেখবেন, সো আমি ওইটাকে এত লেন্দি না করে আমরা একটা মডারেট নাম্বারসে থাকার চেষ্টা করেছি। সো আই হ্যাভ অ্যাকচুয়ালি লিস্টেড 8 ফ্যাক্টরস আর ক্রাইটেরিয়া। তার মধ্যে থেকে আছে প্রক্সিমিটি টু কাস্টমার। আমি ছোট করে এক লাইন করে করে সবগুলোকে কভার করে দেন ডিটেলসে যাব। প্রক্সিমিটি টু কাস্টমার্স মানে হচ্ছে আপনার ওয়্যারহাউসটাকে এমন এক জায়গায় রাখতে চাচ্ছেন যেন আপনি যেই কাস্টমারের কে সার্ভ করেন তার থেকে দূরত্বটা খুব কম হয়। যেমন হতে পারে পেরিশেবল আইটেমস যেগুলো খুব তাড়াতাড়ি এক্সপায়ার করে যায়, আপনি যাবেন কাস্টমারের খুব কাছেই থাকতে। অ্যামাজনের কোনো প্রোডাক্ট দেখবেন, অ্যামাজন সেম ডে ডেলিভারি, চাল ডালের কথা বলছেন 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দেন। এটা যদি অনেক দূরে থাকেন, এই গাজীপুর হ্যান ত্যান অনেক দূরে থাকেন, আসতে বেশ সময় লাগবে। সো আপনি চাবেন যে কাস্টমারের কাছে এখন এই রিটেল ই কমার্স গুলো আপনার খুব তাড়াতাড়ি প্রোডাক্টটাকে ডেলিভার করার চেষ্টা করে। চাল ডাল অ্যামাজনের কথা বলছেন, মিনা বাজার, সো অ্যান্ড সো ফোর্থ। তারা 1-1.5 ঘন্টার মধ্যে প্রোডাক্টটাকে দিয়ে দিবে। সে দে উইল অলওয়েজ ট্রাই টু স্টে ক্লোজ টু দ্য কাস্টমার। সেটা হচ্ছে প্রক্সিমিটি টু কাস্টমার। যারকে আপনি সার্ভ করছেন, যে আপনার প্রোডাক্ট পাওয়ার জন্য অস্থির হয়ে থাকে, সেই ভোক্তা আর খুবই সন্নিকটে থাকার চেষ্টা করবেন। সেকেন্ড ওয়ান ইজ অ্যাক্সেস টু ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার। তো ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার বলতে মূলত বোঝাচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার কি হতে পারে আমার যোগাযোগ ব্যবস্থার। হতে পারে রোড, হতে পারে রেলওয়ে, হতে পারে ওয়াটারওয়ে আর এয়ারওয়ে, এই চারটাই মূলত আছে। সো আপনি যে জায়গাতে ওয়্যারহাউসের জায়গাটা নির্বাচন করেছেন, সেখান থেকে আপনার হাইওয়েতে কানেক্টিভিটি কিরকম, অথবা রেলপথের কানেক্টিভিটি কিরকম, অথবা ওয়াটার পথের কানেক্টিভিটি কিরকম, অথবা এয়ারপোর্টের যে রাস্তাটা যাচ্ছে তার সাথে কানেক্টিভিটি কিরকম। তার মানে আপনি এমন একটা জায়গায় ওয়্যারহাউস নির্বাচন করতে চাচ্ছেন, সেই ওয়্যারহাউসে তো নিশ্চয়ই বড় বড় গাড়িগুলো আসে, এবং এই গাড়িগুলো আসবে কোত্থেকে? ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসবে। সো এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে এসে যেন খুব সহজেই আপনার ওয়্যারহাউসে ঢুকে পড়তে পারে, রাস্তার মানে সুন্দর যোগাযোগ ব্যবস্থা আছে কিনা, ওটাই আপনাকে বলা হচ্ছে অ্যাক্সেস টু ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার, এটা আছে কিনা। লেবার অ্যাভেলেবিলিটি অ্যান্ড কস্ট। আমরা যেরকম গরিব দেশগুলোতে আছি, সেখানে ডেভেলপিং কান্ট্রিতে আপনার আহ, মানে ধরেন এই ধরনের মেশিনাইজড এর কথা বলছেন, টাইপের ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্টস গুলোকে আপনি ইউজ করতে পারেন না। পারেন না মানে হচ্ছে কোনো গভর্নমেন্টের রেস্ট্রিকশনস নাই, পারেন না কারণ হচ্ছে প্রাইসটা অনেক বেশি পড়ে যায়। বাংলা টাকায় যদি বলি, আমার ফোর্কলিফট কিনতে গেলে 5 টনেরটা পড়বে হচ্ছে 19,50,000 টাকা। 19.5 লাখ টাকা দিয়ে কিনবো, সেটার পর অপারেটরের একটা কস্ট আছে, মান্থলি বেতন, ডিজেল দিয়েও চালাতে হচ্ছে, যদিও আপনার ব্যাটারি চালিত পাওয়া যায়, বাট বাংলাদেশে আমরা ডিজেল ইয়েটাই ইউজ করি। তো সেখানের মধ্যে থেকে 19.5 লাখ টাকা পড়ছে প্রাইস, এবং তারপরে লেবারের কস্ট, তার সরি মানে ড্রাইভারের কস্ট, তারপরে আপনার ফুয়েল চার্জ আছেন, তারপরে একটা স্কেডিউল মেনটেনেন্স আছে, প্রতি 6 মাস পর পর বা 1 বছর পর পর আপনি মেনটেনেন্সের খরচ। তো ওগুলো মিলে অনেক খরচ পড়ে যায়। সেই জন্য আমরা সব জায়গাতে আসলে এই ধরনের আর ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্টস গুলো খরচ ইউজ করতে পারি না। তো আমাদের জন্য নির্ভর করতে হয় কিসের উপর? আপনার লেবার বা কামলার উপর। তো আমরা এমন একটা জায়গাতে ওয়্যারহাউসটা রাখতে চাবো যেখানে ম্যাটেরিয়াল গুলোকে বা গুডস গুলোকে লোড আনলোড করার জন্য এনাফ পরিমাণে লোকবল পাই, এবং এই লোকবলের জন্য আপনার খরচও যেন অতিরিক্ত না পড়ে, রিজনেবল পর্যায়ে পড়ে, এরকম একটা জায়গাতে নেওয়ার চেষ্টা করবেন। ঢাকাতে আপনার খরচ অনেক বেশি, হয়তো ঢাকার বাইরে চলে যান, গাজীপুর, এইগুলাতে খরচ কম।
তারপরে রিয়েল এস্টেট খরচের কথা বলছেন, তার মানে যেখানে ওয়্যারহাউস বানাবেন সেখানে ভাড়া হতে পারে বা জায়গার দাম হতে পারে। আপনি ঢাকা সিটিতে নিশ্চয়ই এই করবেন না, যাবেন ঢাকার বাইরে, হতে পারে গাজীপুর, আপনার কেরানীগঞ্জ, এইদিকে হতে পারে। ইউটিলিটি অ্যাভেলেবিলিটি, ইউটিলিটির ক্ষেত্রে আপনার যেহেতু ফ্যাক্টরি করছেন না সেই জন্য হয়তো আপনার গ্যাস ওরকম নাও লাগতে পারে, বাট ইলেকট্রিসিটির কানেক্টিভিটি, পানির কানেক্টিভিটির কথা বলছেন, ইন্টারনেট এগুলো আছে কিনা। আর রেগুলেটরি এনভায়রনমেন্টের কথা বলা হয়েছে, তার মানে আহ, সরকার কিছু করে দেয় যে রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে আপনার বেশ কিছু ধরনের ফ্যাক্টরি এবং ওয়্যারহাউসগুলো আসলে আপনি বানাতে পারেন না। বাংলাদেশে সম্ভব, কিন্তু বাইরের দেশগুলোতে আসলে এগুলো সম্ভব না। তার মানে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে আপনার কখনোই এই ধরনের এক্সপ্লোসিভ বা ডেঞ্জারাস গুডসগুলোর আইদার ফ্যাক্টরি অর স্টোরেজ বা ওয়্যারহাউস কোনো জায়গায় সম্ভব না। তো ওয়্যারহাউস যখন সিলেকশন করতে যাবেন আপনার অবশ্যই খেয়াল করতে হবে যে এই ধরনের প্রোডাক্ট রাখার মতো পারমিট আছে কিনা। পারমিট থাকলে আপনি সেখানে রাখতে পারবেন, না থাকলে তো আপনার অপশনস থাকছেই না। তারপরে আসছে হচ্ছে এক্সপ্যানশন পসিবিলিটি। এক্সপ্যানশন মানে আজকে শুরু করেছেন ছোট ওয়্যারহাউস দিয়ে, ব্যবসা ছোট, বাট ব্যবসা তো বড় হবে। তখন কি করবেন? আস্তে 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 এটাকে এক্সপ্যান্ড করবেন। তো সেটাই বলা হয়েছে যে অ্যামাজনের কথা যদি চিন্তা করেন, অ্যামাজনের সবচেয়ে বড় ওয়্যারহাউসের সাইজ হচ্ছে অলমোস্ট 67, অলমোস্ট 67 ফুটবল গ্রাউন্ডের সমান, 66.67 এরকম জানি। তার মানে হচ্ছে 67 ফুটবল গ্রাউন্ডের সমান। তো ওরা তো নিশ্চয়ই একদিনই এই পরিমাণে করেনি, আস্তে 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 এক্সপ্যান্ড করেছে। সো তার মানে তারা শুরু করেছে হয়তো 4টা বা 5টা ফুটবল গ্রাউন্ডের সমান দিয়ে, উইথ টাইম বিজনেস এক্সপ্যান্ড করেছে, ওরাও বড় হয়েছে। সো এমন একটা জায়গা খোঁজার চেষ্টা করবেন যেখানে আপনি এক্সপ্যান্ড করার স্কোপ আছে। আমরাও যখন জায়গা কিনতে যাই, দেখবেন আপনারাও গ্রামের দিকে কিনতে গেলে আমাকে একজন বলছিল যে এই জায়গাটা কেনা খুব ভালো, কারণ এখানের আশেপাশের জায়গা আরো কিনে তুমি তোমার জায়গার আস্তে আস্তে বাউন্ডারিটা বাড়াতে পারবে। আর আরেকটা জায়গার অপশনে বলেছিল ওইখানের জায়গার দাম একটু হয়তো কম হবে, কিন্তু ওই জায়গাতে আশেপাশের আর কোনো জায়গা কেনার স্কোপ থাকছে না। তার মানে যেই জায়গাতে ওয়্যারহাউস নির্বাচন করছেন সেটার জন্য আপনার কি পাশে বাড়ার, মানে হরাইজন্টালি বাড়ার কোনো স্কোপ আছে কিনা, আশেপাশের জায়গা অধিগ্রহণ করে অথবা রেন্ট নিয়ে আপনি কি ওয়্যারহাউসের আর স্কোয়ার ফিটের পরিমাণ বাড়াতে পারছেন কিনা। আমরা প্রথমটা যেরকম দেখেছিলাম প্রক্সিমিটি টু কাস্টমার, তার মানে একটা ওয়্যারহাউসে পণ্যগুলো আসে থেকে সাপ্লায়ারের কাছ থেকে, এবং পণ্যগুলো যায় কার কাছে? কাস্টমারের কাছে। তো আপনার জন্য একটা ক্রাইটেরিয়া থাকে যে আমি চাবো কাস্টমারের কাছেও থাকার জন্য, আবার আমি চাবো যে আমাকে প্রোডাক্টটা দেয় আমি তার কাছেও থাকার চেষ্টা করব। সো আমরা সেটাও চিন্তা করি যে যার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আপনি আপনার ওয়্যারহাউসে রাখছেন তার সাথে আপনার দূরত্বটা যেন কম হওয়ার চেষ্টা করে। সো তার মানে আমরা এই 8টা ক্রাইটেরিয়ার দিকে দেখে আসলে মূলত আমাদের ওয়্যারহাউসের লোকেশনটাকে নির্বাচন করি। সো এখন একটু ইন ডিটেলস দেখার চেষ্টা করব যে এই প্রক্সিমিটি টু কাস্টমার সো অ্যান্ড সো এই জিনিসটা কি। অ্যামাজনের কথা যদি চিন্তা করে দেখেন, অ্যামাজনেরটাই দেখবেন, অ্যামাজন তাদের ইউএস এর সবচেয়ে বড় বড় স্টেট গুলো আছেন সেই স্টেট গুলোতেই তারা তাদের ওয়্যারহাউসের পরিমাণ, ওয়্যারহাউস গুলো স্ট্যাবলিশ করেছে, এবং ওয়্যারহাউসের সাইজও অনেক বড়। কারণ যেসব জায়গাতে মানুষ বেশি তার মানে ডিমান্ড বেশি, এই জন্য তারা সেই সকল জায়গাতে আপনার ওয়্যারহাউস গুলোকে স্ট্যাবলিশ করেছে। অলওয়েজ তারা কাস্টমারের কাছে থাকার চেষ্টা করে। তার মানে শুধু কাস্টমার বলতে শুধু কাস্টমার না, কাস্টমারের নাম্বারটাও তাদের ম্যাটার করে। এই জন্য সেই স্টেটগুলোতে তারা ওয়্যারহাউসের, দেখবেন এখানের মধ্যে দেওয়া আছে ক্যালিফোর্নিয়াতে তাদের স্কোয়ার ফিট হচ্ছে 1.1 লক্ষ 3 কোটি, 3 কোটির মতো। সো আপনার 31 মিলিয়নের চিন্তা করবেন পার স্কোয়ার ফুটেজ আছে। টেক্সাসে আছে 27 মিলিয়ন স্কোয়ার ফুট, তারপরে ইলিনয়েসে আছে 14 মিলিয়ন। সো সেখানের মধ্যে থেকে 1, 2, 3, 4 যেরকম আছে সেই জায়গায় কাস্টমারের সাইজ গুলো চিন্তা করে এই বিগ বিগ সিটিজ গুলোতে বিগ নাম্বার অফ পিপল দে টার্ন আউট। দ্যাটস ওয়াই দে ওয়ান্ট টু অ্যাকচুয়ালি লোকেট দেয়ার আর maybe the warehouses in those area because there are greater number of customers are there. So কাস্টমারের কাছে থাকার চেষ্টা করে, এই জন্য ওয়্যারহাউস গুলোতে দিয়েছে। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি দেখেন, বাংলাদেশের পার্সপেক্টিভের মধ্যে থেকেও আপনি দেখবেন যে
আমাদের দারাজের কথা বলেন, চালডান কথা বলেন, তারা ঢাকা শহরে যেহেতু সবচেয়ে বেশি পরিমাণ মানে মানুষ থাকে, কাস্টমার পয়েন্ট, কাস্টমার সেন্টার, এই জন্য তারা এই জায়গাগুলোতেই তারা ওয়্যার হাউসগুলোকে বেশি স্থাপন করার চেষ্টা করেছে, বিকজ দে ওয়ান্ট টু স্টে ক্লোজ টু দ্য কাস্টমার। এবং আরো আরেকটা বোয়িং এর এক্সাম্পলটা আছে এখানে ছবিটাতে দেখতে পারবেন। বোয়িং তার আর এরোপ্লেন যেগুলোকে বিক্রি করেছে কাদের কাছে করে, মোস্টলি কমার্শিয়াল এয়ারলাইন্সের লোকরা, যেমন বাংলাদেশ বিমানের কথা বলছেন, তারপরে ইউ হ্যাভ এমিরাটসের কথা বলছেন, কেএলএম, সো মেনি আদার কমার্শিয়াল এয়ারলাইন্স। তো ওরা কি করেছে, যেহেতু ওদের কাস্টমার হচ্ছে আমি আপনি না, ওদের কাস্টমার হচ্ছে এই কমার্শিয়াল এয়ারলাইন্স। এই এয়ারলাইন্স গুলো কোথায় থাকে? এয়ারপোর্টে থাকে। সো তারা তাদের ওয়্যারহাউসটাকে এয়ারপোর্টের খুব খুব কাছে নেওয়ার চেষ্টা করেছে, যেন কাস্টমারের বা তাদের এয়ারলাইন্সের কোনো স্পেয়ার পার্টসের প্রয়োজন পড়লে তারা যেন খুব অল্প সময়েই সেই আপনাকে ডেলিভারিটা দিয়ে দিতে পারে। সো এটা গেল হচ্ছে প্রক্সিমিটি টু কাস্টমার। আপনার হতে পারে অ্যামাজনের কথা চিন্তা করেন, এরকম যদি কাস্টমারকে আপনি ডিল করতে হয় যারা খুব সুপার ফাস্ট, একেবারে খুব এক্সপ্রেস ডেলিভারি চায়, then there is no point, you don't have any option to locate your warehouse far away from Dhaka, then you have to come to মানে either very close হতে হবে অথবা within Dhaka or inside Dhaka city. You have no other options to relocate it outside Dhaka because আপনার কাস্টমাররা ডেসপারেট, খুব তাড়াতাড়ি প্রোডাক্টটাকে চাচ্ছে, সেই জন্য আপনার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটির জন্য ঢাকা শহরের ভিতরেই আপনার থাকতে হবে। সো সুপার মার্কেটের কথা যারা বলছেন, ই কমার্সের কথা বলছেন, অ্যামাজনের কথা দেখেছি, চাল ডালের কথা বলেছি, দারাজের কথা দেখেছি, তারা কাস্টমারের খুব কাছে থাকার চেষ্টা করে। সো ওয়্যারহাউসের কথা যেটা আমি বলছেন, ওয়্যারহাউসে একটু বলেছিলাম যে ওয়্যারহাউসে আপনার প্রোডাক্টগুলো আসে কিভাবে, গাড়ি দিয়ে আসবে, আবার প্রোডাক্টগুলো যাবে কিভাবে, গাড়ি দিয়ে যাবে। গাড়ির জন্য কি দরকার? ওয়াইড রাস্তা দরকার। আপনারা দেখবেন আপনার এক্সেল যে ট্রাকগুলো আছে, সিঙ্গেল এক্সেলে আপনার 13 টন এর মতো ওয়েট নিতে পারে, আর ডাবল এক্সেল যেটা আছেন 27 আপনার টনের মতো নিতে পারছে। দিজ আর ভেরি লার্জ ভেহিকলস। তো আপনিও চাবেন যে আপনার ওয়্যার হাউসের যেখানের মধ্যে থেকে নিচ্ছেন সেই জায়গার মধ্যে থেকে আইদার রেলের ব্যবস্থা কি ভালো আছে কিনা, যেটা আমরা দেখবেন চিটাগাং শহরে ঢুকলেই বিএসআরএম এর ফ্যাক্টরি যেটা আছেন সেখানে দেখতে পারবেন। আবার সেখানের মধ্যে থেকে ওয়াইড প্রশস্ত রাস্তা আছে কিনা, বড় বড় ভেহিকলস গুলো আপনার ওয়্যার হাউসের ভিতরে ঢুকবে আবার বের হবে, কারণ ছোট গাড়ি দিয়ে আনতে গেলে আপনার কস্টটা বেশি পড়বে। সো আপনি চাবেন কস্টটাকে মিনিমাইজ করার জন্য বড় ওয়্যার হাউস যেগুলো, সরি, বড় ভেহিকলস যেগুলো আছে, যেগুলোর ক্যাপাসিটি একটু বেশি পরিমাণে, সেইগুলোকেই আপনি নেওয়ার চেষ্টা করবেন, যেন আপনার এর কস্টটা মানে ইনবাউন্ডের বা শিপিং কস্টটা সিগনিফিকেন্টলি ড্রপ করে যায়। ইভেন আপনার হতেও পারে ওয়্যারহাউস থেকে আপনার এয়ারপোর্টের কানেক্টিভিটি ভালো কিনা, ওয়্যারহাউস থেকে আপনার আর ওয়াটারওয়ের বা পোর্টের কানেক্টিভিটি ভালো কিনা। তার মানে এই জায়গাতে বলা হচ্ছে যে আপনি যখন ওয়্যারহাউসটাকে নির্বাচন করবেন, দেখতে হবে যে আপনি যেই ধরনের ট্রান্সপোর্টেশনটা ব্যবহার করেন। আপনার হয়তো ওয়াটারওয়ে লাগে না, আপনার হয়তো এয়ারওয়ে এও লাগে না, আপনার লাগে কি, আপনার রেলও লাগে না, আপনার লাগে হচ্ছে ধরেন রোডটা লাগছে। সো আপনার সেই রোডের কানেক্টিভিটি ভালো কিনা। সো আমরা যেরকম দেখবেন এসিআই কথা যদি চিন্তা করে রাখেন, এসিআই সুন্দর করে আপনার চিটাগাং এর যে হাইওয়েটা আছে, ঢাকা চিটাগাং হাইওয়েটা এখন 6 লেনের মনে হয় করা হয়েছে, ওই দিকে ওরা করে ফেলেছে যে যে খুব ইজিলি, খুব অল্প সময়ে আপনার আর গাড়ি রওনা দিলেই খুব তাড়াতাড়ি ঢাকা সিটিতেও পৌঁছে যায়, এবং তার সাপ্লায়াররাও যদি ওই ওয়্যার হাউসে আপনার প্রোডাক্টটাকে দিতে হয়, তারাও খুব ইজিলি ছোট না হয়ে বড় গাড়িও এনে তারা খুব সহজেই সেখানে দিয়ে দিতে পারে। তার মানে আপনার এখানে কনসিডারেশনটা হচ্ছে যে জায়গায় আপনি লোকেশনটাকে পিক করছেন সেইখানের মধ্যে থেকে আপনার আর কানেক্টিভিটি, যেটাই আপনার মেইন ফর্ম অফ ট্রান্সপোর্টেশন হতে পারে, রোড হতে পারে রেল, সেটার কানেক্টিভিটি কিরকম যদি ভালো থাকে তাহলে আপনার জন্য একটা প্রেফারেন্স অবশ্যই পাচ্ছেন। সো আমরা বলেছিলাম যে আসলে লেবারের মানে আপনার আমাদের গরিবের মতো দেশগুলোতে আমরা মেশিনাইজড ইকুইপমেন্ট গুলোকে কম হ্যান্ডেল করি, বিকজ দিজ আর এক্সপেন্সিভ, দে হ্যাভ অলসো হ্যাভ এ অপারেটিং কস্ট। সো তার লাইফ সাইকেল কস্টটা একটু বেশি পড়ে যায় বলে আমরা আসলে সেগুলো থেকে দূরত্বে থাকি। এই জন্য আমাদের মতো বাংলাদেশগুলোতে দেখবেন সমস্ত এই লেবারিয়াস কাজগুলো, আপনার রেডিমেড গার্মেন্টস এর বলেন, শিপ ব্রেকিং এর কথা বলেন, সবটা কিন্তু আমাদের দেশগুলোতে পাঠিয়ে দিয়েছে, কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণের আপনি কামলা প্রচুর আছে।
সো ওয়্যারহাউস যখন নির্বাচন করবেন, আমার যেহেতু কস্টটাকে মিনিমাইজ করতে হচ্ছে, আমি মেশিনাইজড ইকুইপমেন্ট ইউজ করতে পারছি না, তাহলে আমার ম্যানুয়ালি ডিপেন্ড করতে হচ্ছে। ম্যানুয়াল মানেই হচ্ছে লেবার। এখন আপনি চাবেন এমন একটা জায়গাতে ওয়্যারহাউস করতে, যে জায়গাতে আপনার লেবারের অ্যাভেলেবিলিটিও খুব ভালো পাওয়া যায়, প্রচুর পরিমাণে কাজ করার লোক পাওয়া যাচ্ছে, এবং তাদের কস্টটাও যেন খুব রিজনেবল থাকছে। এই জন্য দেখবেন রেডিমেড গার্মেন্টসগুলো তাদের টেক্সটাইল, তাদের ওয়্যারহাউসগুলো ঢাকার খুবই অদূরে, আপনার এইখানের মধ্যে থেকে সাভার আশুলিয়া আছে, আবার যদি 2500-এর কথা বলেন নারায়ণগঞ্জের পাশে, সেইখানেই করে রেখেছে, কারণ প্রচুর পরিমাণে লোকবল সেখানে পাওয়া যায়। এবং এই লোকবলের এর মানে কষ্টটাও কিন্তু খুব আহামরি ওরকম টাইপের না। যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি। আয়ারল্যান্ডের শ্রিম্প বা চিংড়ির হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্টের মধ্যে ধরা হয়। সো আয়ারল্যান্ডের ওরা কি করে, আপনার যে আহ, চিংড়িগুলো পাওয়ার পর চিংড়ির মাঝখানে দেখবেন একটা ওদের একটা ইন্টেস্টাইন বা থাকে, কালো রঙের একটা থাকে, যেটা আপনারা বের করে ফেলেন। তো সেটার করার জন্য তারা কি করে যে আয়ারল্যান্ড গুলোতে একজনকে যদি আপনার হায়ার করতে হয় বা ওয়েজ দেওয়া লাগে, লোয়েস্ট পেমেন্টটা হচ্ছে 7.75 পাউন্ড। সো 1 পাউন্ড হচ্ছে অ্যারাউন্ড 142। তো অলমোস্ট 8 মানে হচ্ছে 800, আর 300 তার মানে 1100-1200 টাকা। তার মানে একজনকে যদি আপনি 8 ঘন্টা কাজ করান, তার মানে 8-9 হাজার টাকা পড়ে যাচ্ছে একদিনে। ওই টাকা দিয়ে বাংলাদেশ, থাইল্যান্ড এই ধরনের জায়গাতে সারা মাসেও আপনি 6-7 হাজার টাকার মধ্যে একজনকে পেয়ে যাবেন। সো ওরা সেই জিনিসগুলোকে করে কি, সমস্ত চিংড়িগুলোকে ফ্রোজেন করে তারা শিপে থাইল্যান্ডে নিয়ে চলে আসে। সেই জায়গার মধ্যে থেকে ওরা সমস্ত প্রসেস করে মাঝখানের যে কালো একটা ইন্টেস্টাইন আছে বা যেটাই আছে ওইটাকে বের টের করে চিংড়িটাকে শেলটাকে থেকে বের করে চাকা চিংড়ি টাইপের যেরকম ফ্রোজেন করে করে সারা ইয়েতে পাঠায়। বিকজ লেবার কস্ট ওদের দেশে অনেক বেশি, আমাদের দেশে লেবার কস্ট কম। সো when you are picking a location for your warehouse, you have to maintain or ensure যে লেবার এনাফ আছে সেই জায়গাতে, and that's where you are actually finalizing the location of the warehouse। এবং সেখানে যেন এমন কোনো টাকা চার্জ করে না যেটা আপনার জন্য খুবই একটা এক্সপেন্সিভ হয়ে যায়। সেরকম করে আপনি একটু খেয়াল করবেন। ইউএস এর দিকে দেখবেন ইউএসএও একই কাজগুলো করার চেষ্টা করে, যে ওদের ফেডারেল যে একটা ওয়েজেসের রেট আছে, সেই রেটটা যেসব জায়গাতে দেখবেন আমাদের অরেঞ্জ আর রেড টাইপের আছেন, এই জায়গাগুলোতে আপনার সবচেয়ে কম। সো রেডটাতে হচ্ছে সবচেয়ে কম। হ্যাঁ, তো এর সব জায়গা এবং তারপরে হচ্ছে অরেঞ্জ, এই জায়গাগুলোতেই তারা সব সময় ফ্যাক্টরিগুলোকে স্ট্যাবলিশ করার চেষ্টা করে, বিকজ এই জায়গাতে তারা হচ্ছে এই ওয়েজেসটাকে এক্সপ্লয়েট করতে পারে। এবং বাংলাদেশেও কিন্তু একই কারণে আসে, ওদের দেশে যেটা অনেক বেশি টাকা খরচ পড়ে সেটা বাংলাদেশে খুবই অল্প টাকায় করতে পারে। সো আমরা তো একটু আগে লেবার এনাফ আছে কিনা এবং লেবারের পার আওয়ার ওয়েজেসের কথাও চিন্তা করলাম। এখন যেই জায়গায় ফ্যাক্টরিটা স্ট্যাবলিশ করছেন, কোথায় করছেন, ল্যান্ডে, সেটাও কিন্তু আপনার প্রাইসটাও ম্যাটার করে, যেটাকে আমরা বলছি রিয়েল এস্টেট কস্ট। আপনি যে জায়গায় ওয়্যারহাউসটা করবেন, আপনি চিন্তা করবেন যে আমার জমির দামটাও বা ভাড়াটাও কি আমার জন্য রিজনেবল হচ্ছে কিনা। এই কারণেই দেখবেন, আমি যদি জুম করি, আহ, এইটা একটা গুগল ম্যাপের স্ক্রিনশট টাইপের বলতে পারেন। গাজীপুরের এইদিকে এতগুলো ওয়্যারহাউস, আরো এগুলো পিন করা আছে বলে এইগুলাতে, এছাড়াও দেখবেন অনেক এই পাশে রংসের ওয়্যারহাউস এরকম, ওটাকে ইয়ে করলে দেখবেন প্রচুর পরিমাণে ওয়্যারহাউস গুলো আছে। বিকজ গাজীপুর, কেরানীগঞ্জের এই জায়গাগুলোতে আপনার খরচ বা রেন্ট প্রচন্ড পরিমাণের কম। এই জন্য আপনার জন্য ইটস গোয়িং টু বি ভেরি আইডিয়াল ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ ইয়োর ওয়্যারহাউসেস লোকেটেড নিয়ার টু ঢাকা, দেন গাজীপুর অথবা আপনার এই কোন এই যেটাকে বলছেন কেরানীগঞ্জ, খুবই কাছে। তো সেখানে রেন্টও প্রচুর পরিমাণে কম, জায়গার দামও কম্পারেটিভলি অন্যখানের তুলনায় অনেক কম, ঢাকার খুবই কাছে। এরপরে যেটার কথা ওনারা বলেছে ইউটিলিটি, আপনার নিশ্চয়ই ইলেকট্রিসিটি দরকার, ওয়াটার দরকার। সেসব জায়গাতে আপনি বাসা চিন্তা করলেও আপনি একই জিনিস চিন্তা করবেন, গ্যাসের কানেকশন আছে কিনা। এই ওয়্যারহাউসের ক্ষেত্রে আপনি একই কথা চিন্তা করবেন, যে যে জায়গায় যাচ্ছেন সেখানে ইলেকট্রিসিটির অবস্থা কিরকম, সেখানে পানির ব্যবস্থা কিরকম, গ্যাসের কি এগুলো আছে কিনা।
এই কারণে অনেকগুলো ওয়্যারহাউস গুলো আশুলিয়াতে রাখার চেষ্টা করে, কারণ ওই যে ইপিজেড এর আশেপাশে এলাকা যেগুলো আছে, তো সেখানের মধ্যে থেকে গ্যাসের কানেক্টিভিটিও ভালো, ইলেকট্রিসিটি তাদের জন্য একটা স্পেশাল যেরকম ব্যবস্থা করা হয়, আনইন্টারাপ্টেড সার্ভিস যেন তারা প্রোডাকশন চালিয়ে রাখতে পারে, এই জন্য তাদের একটা খুবই ভালো একটা প্লেসের কথা বলতে পারেন। ওয়্যারহাউস তো রাখার জন্য অলরেডি বলেছিলাম যে সব জায়গায় আপনি সব ধরনের ওয়্যারহাউস বা ফ্যাক্টরি করতে পারেন না, যার জন্যই অনেক সময় দুর্ঘটনাগুলো হয়ে থাকে। বাংলাদেশের যদি কথা চিন্তা করে দেখেন, বাংলাদেশের মধ্যে থেকে দেখবেন যে অনেক সময় আপনার এই যে আমাদের নিমতলিতে যে সমস্ত অ্যাক্সিডেন্ট হয়েছিল, কেমিক্যাল ফ্যাক্টরি ছিল, তারপরে উপরে গোডাউন ছিল, এইসবের কারণে আপনার মানে মারাত্মক পরিমাণ ক্যাজুয়ালিটি হয়েছিল। সেম অ্যাপ্লাইড যেটা আমাদের সীতাকুণ্ডে দেখেছিলেন যেই এক্সপ্লোশনটা হয়েছিল, সেখানের মধ্যে থেকে স্টোরেজের যে জায়গাতে হাইড্রোজেন পারঅক্সাইড ছিল এবং যেটা যে জায়গায় রাখার কথা না সেখানে রাখা হয়েছিল। তো ওরা বলেছে যে ওয়্যারহাউসের ক্ষেত্রে আমরাও একটু খেয়াল করে রাখি যে গভর্নমেন্টের কোনো রেগুলেশনস, আইনের কোনো বাধ্যবাধকতা আছে কিনা, যে এই জায়গায় এটা করা যাবে না, ওই জায়গায় এটা করা যাবে না। এরকম রেসিডেন্সিয়াল এরিয়াতে আপনি কখনো এরকম ধরেন আমরা বিভিন্ন কেমিক্যাল আইটেমস এর কথা বলছেন, এক্সপ্লোসিভ আইটেমস এর কথা বলছেন, পেস্টিসাইডস এর কথা বলছেন, এরকম টাইপের আপনি ওয়্যারহাউস গুলো করতে পারছেন না। এই জিনিসটাকে আপনার একটু খেয়াল রাখতে হচ্ছে। ঢাকাতে যেরকম খুব রিসেন্টলি আপনার গুলশান মসজিদের পাশেই একটা ইয়ে করা হয়েছিল, রিসেন্টলি পারমিশন দেওয়া হয়েছিল একটা অ্যালকোহল বারের। সো এবং গুলশান ইয়ার সোসাইটির ইয়ে যে আছেন অনি ভাই ওমর সাদাত, হি হিমসেলফ ইজ এ ব্যারিস্টার, ওনারা পরে কোর্টের ইয়ে টিয়ে করে এই লাইসেন্সটা সাসপেন্ড করে দিয়েছেন। সো কোনটা কি করতে পারেন কোনটা পারেন না, গভর্নমেন্টের কিছু রেস্ট্রিকশনস দেওয়া আছে, ওই রেস্ট্রিকশনসটা আপনাকে মানতে বলা হয়েছে। এখন অ্যামাজনের কথাতেই ফেরত আসি। অ্যামাজনের ওয়্যারহাউসগুলো কাস্টমারের খুবই কাছে রাখার চেষ্টা করে, এবং অ্যামাজনের ওয়্যারহাউসগুলো আসলেই সাইজের দিক থেকে মানে 50টার উপরে, 59, 66 ফুটবল গ্রাউন্ডের সমান। অ্যামাজনের এগুলাই দেখলে দেখবেন যে অ্যামাজনের ওয়্যারহাউস ডান পাশেরটা যদি একটু জুম করতে পারি, এই জুমের মধ্যে থেকে দেখবেন যে ওদের লার্জেস্ট ওয়্যারহাউস যেটাকে 2021-এ করা হয়েছে নিউপোর্টে, এইটার 66.6 মানে 67টা ফুটবল গ্রাউন্ডের সমান। তো ক্যালিফোর্নিয়ার ওয়্যারহাউস হচ্ছে, এটা লুক্সেমবার্গের মনে হয় এলএএক্স, নট শিওর, এই এতগুলো 5টা এয়ারপোর্টের সমান। তো ওরা তো আপনার বেসিক্যালি একদিনে করেনি, ওরা করেছে হচ্ছে আস্তে 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 এক্সপ্যানশন করেছে, বিজনেস গ্রো করছে, এক্সপ্যানশন করেছে। আপনারও ওয়্যারহাউস যখন বানানোর কথা বলছেন, তখনও সেম জিনিসটাই আপনাকে করতে বলা হচ্ছে যে আশেপাশের জায়গায় এক্সপ্যানশন করার কোনো সুযোগ আছে কিনা। এইখানে একটা দেখতে পাচ্ছেন যেখানে একটা ওয়্যারহাউস করা হয়েছে, এই ওয়্যারহাউসের সামনে বেশ কিছু পরিমাণ জায়গা টায়গা আছে, যেটা দেখছেন অলরেডি বেশ কিছু ভেহিকলস বা ট্রাক্টরস আছে যেগুলোকে সমান করার চেষ্টা করছে, সো দ্যাট এই ওয়্যারহাউসটাকেই ফার্দার এক্সপ্যানশন করতে পারছেন। সো আপনারও ক্ষেত্রে সেটাকেই বলা হয়েছে যে ওয়্যারহাউস যখন বানাতে যাচ্ছেন বা জায়গাটাকে পিক করতে চাচ্ছেন, আপনার ফার্দার এক্সপ্যানশনের জন্য সেখানে সুযোগ আছে কিনা। যদি আপনার না থাকে তখন কি হবে, অপশন দুটো, ভার্টিক্যালি এক্সপ্যান্ড করতে হবে, 2 তলা 3 তলা 4 তলা। ভার্টিক্যালি করতে গেলে তো ইটস গোয়িং টু কস্ট ইউ এক্সট্রা, অথবা আপনার অল্টারনেট প্লেসে আপনার একটা ওয়্যারহাউস নেওয়া লাগবে। যত বেশি ওয়্যারহাউস হবে তত খরচ বাড়বে, সেই ওয়্যারহাউসের খরচটাকে কমানোর জন্যই আপনাকে বলা হয়েছে এমন একটা জায়গাতে পিক করতে ওয়্যার সেখানে আপনার এক্সপ্যানশনের সুযোগ আছে। আমরা বলেছিলাম যে ওয়্যারহাউস মূলত সাপ্লায়ারের কাছ থেকে জিনিসপত্র নেয়, নিয়ে স্টোর করবে, করে আবার তার কাস্টমার যখন রিকোয়ারমেন্টটাকে এক্সিবিট করবে বা রিপ্রেজেন্ট করবে তখন সেই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করবে। সেম ভাবেও সাপ্লায়ারের কাছ থেকে জিনিসটা নিয়ে রেখে সে তার কাস্টমারকে পাঠাবে। এই জন্য কিছু ক্ষেত্রে ওয়্যারহাউস চেষ্টা করে সে যেন তার কাস্টমারের, সরি, সাপ্লায়ারের খুবই কাছে থাকার চেষ্টা করে। যেমন আমরা আকিজের কথা বলতে পারি, আকিজ যেই ফ্রুটিকার আর আর ইয়েটা করছে, সেটার মধ্যে থেকে তার র মেটেরিয়ালস গুলো কালেক্ট করার জন্য যে ওয়্যার হাউসটা আছে, সেটা মূলত তার ঠিক দেখবেন চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট। এই যে একটি ছবিটা দেখতে পাচ্ছেন, এইটা মূলত কানসাট বা ওদের এখানে ম্যাঙ্গো ফাউন্ডেশন বলে একটা আছে, এই জায়গাতে আমরাও গিয়েছিলাম
ইফ আই এম নট রং আমরা এরকম বিল্ডিংটাতে ক্যাম্পাস থেকে যে এরকমের বিল্ডিং এ একটা থেকেছিলাম। তো আম ফাউন্ডেশন আছে, এটা তিন চার তলার মনে হয় করা করা আছে এখন। সেখানের মধ্যে থেকে আমরা ছিলাম, ওই জায়গার মধ্যে থেকে বিভিন্ন ধরনের আমগুলা নিয়ে আসে। এবং ভোলারহাট থেকে, চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট থেকে আপনার আর এই আম ফাউন্ডেশনের এর খুব একটা বেশি দূরত্ব না, এই জন্য তারা সেই জায়গাতে করেছে। সো মূলত আপনি একটা দেখার চেষ্টা করছেন যে আমরা এই 8টা ফ্যাক্টরসকে আসলে কনসিডার করছি। অনেকে আবার আরো এক দুইটা ফ্যাক্টরসও অ্যাড করে, যেরকম বলে যে দেখবেন আহ, ঢাকা সিটির বাইরে যদি আপনি ওয়্যারহাউসটাকে রাখেন, ধরেন ইপিজেড এর বা আরো দূরে, তখন আপনি সরকার থেকে হোল্ডিং ট্যাক্সের কথা বলছেন, আরো কর্পোরেট ট্যাক্স গুলোকে কমিয়ে দেয়। সো এরকমও একটা বাড়তি সুযোগ আছে যে কোন কোন জায়গাগুলোতে আপনার ওয়্যারহাউস করলে সরকার থেকে এই বাড়তি ইনসেনটিভটা দিচ্ছে, সেই জায়গাতে আমরা ওয়্যারহাউসটাকে করার আসলে চেষ্টা চেষ্টা করি। তো এরকম বেশ কিছু কনসিডারেশন অনেকে আবার ফার্দার অ্যাড অ্যাড করে থাকে যে ঢাকার অনেক দূরে অদূরে, মানে ঢাকার দূরে চলে গেলে, যেমন হতে পারে ইপিজেড ছিল আগে, এখন আরো ওই পাশে সিরাজগঞ্জের কথা বলছেন, এইসব জায়গাগুলোতে স্ট্যাবলিশ করলে গভর্নমেন্ট থেকে আপনাকে সাম সর্ট অফ লেভি বা ইনসেনটিভ দেওয়া হতে পারে, সেগুলোতে আমরা কনসিডার করে থাকি। তো আমরা মূলত দেখেছি যে এই 8টার কথা যেটাকে বলছেন, এই 8টা ওয়্যার হাউসের এর ক্রাইটেরিয়া জিনিসগুলোকে আমরা কনসিডার করি যখন আমার একটা ওয়্যার হাউসের লোকেশনটাকে নির্বাচন করতে হয়। সো দিজ আর দ্য 8 ক্রাইটেরিয়া দ্যাট উই লুক ইনটু। এখন এইটা হচ্ছে সেই 8টা ক্রাইটেরিয়া থেকে গেল। এখন আমরা এই প্রথম সেগমেন্টটাকে দেখলাম, দিস ইজ আ কোয়ালিটেটিভ ক্রাইটেরিয়া, তার মানে এটা একটু সাবজেক্টিভ। এরপরে এইটাকে ইউজ করে আমরা একটু